ডাকসু ইলেকশন ঘটে গেছে। ডাকসু ইলেকশন, জাকসু ইলেকশন, ইউনিভার্সিটির সংসদগুলোর ইলেকশন, এবং সেটাকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এই প্রথম গত শেখ হাসিনার আমলে বাংলাদেশ যে ইলেকশন শূন্য হয়ে গেছিল, ইলেকশন জিনিসটা কি এরা ভুলে গেছিলাম, এই জিনিসটা প্রথম ফিরে আসছে। কিন্তু দেখেন, কেবলমাত্র ইউনিভার্সিটির কিছু ছাত্রের ভোটের ভিতর দিয়ে, আর তাতেই বাংলাদেশ যেরকম ভাবে ফুটে বেড়েছে, তার রায়, ট্রেন্ড, অভিমুখ, এগুলো সব প্রকাশ করে দিয়েছে, আউলাই গেছে। এটা নিয়ে আমি দু চারটে কথা বলছি। এটা কিসের, এর অর্থ কি, এর অর্থ তাৎপর্য নিয়ে আমি কথা বলেছি। আমি বলেছি একদিক থেকে দেখে মনে হবে যেটা আপত্তিক ভাবে ইসলামের রাইজ হচ্ছে, বলতে পারেন। মানুষ কি করবে অন্য কিছু মাধ্যমে যদি প্রকাশ করতে না পারে, প্রকাশ করার মাধ্যম যদি হয়ে যায় ইসলামের মধ্যে দিয়ে বলা, তাই করবে। কোশ্চেনটা হচ্ছে সে প্রকাশ করার জন্য তাগিদ বোধ করছে কিনা, কি দিয়ে প্রকাশ করবে, সেটা তো কোনটা দিয়ে প্রকাশ করার সুবিধা হয় সেটাই করবে সে। আমি বলেছিলাম যে এটাই জামাত ইসলামের ক্যান্ডিডেট, মানে ছাত্র শিবিরের ক্যান্ডিডেট ভিতর দিয়ে প্রকাশ করা ছাড়া তো কোনো পথ নাই। আর তো কোনো দল ছিল না তারেকের এই বিএনপি বা তার ছাত্র দলের মাধ্যমে ছাড়া। ফলে সে তারেকের মাধ্যমে, তারেকের ছাত্র দলকে মাঠ দিয়ে এটাকে জামাতের মাধ্যমে প্রকাশ করে দিয়েছে। ফলে কি মাধ্যমে প্রকাশ হয়েছে ওটা না, কি প্রকাশ, ওটা ইম্পর্টেন্ট। আর এটা প্রকাশিত হওয়ার পরে তারেকের যতগুলো দালাল মিডিয়ায় লোক আছে, সকল ইউটিউব মার্কার, তারা অলরেডি আমার নামে ক্যাম্পেইন শুরু করছে। আমি বললাম গিয়ে ইসলামের নেতা, বলি তো ডেফিনেটলি আমি গৌতম দাস একটা হিন্দু ছেলে, আই ডোন্ট কেয়ার আপনি আমাকে ইসলামের নেতা বললেন কি না বললেন। আমি বাংলাদেশের রাজনীতি, সোশ্যাল ট্রেন্ড, পলিটিক্যাল ট্রেন্ডকে ব্যাখ্যা করতে পারি, সেই চেষ্টাই করছি। এবং স্বভাবত এই ব্যাখ্যা যাদের পছন্দ হবে না তারা আমাকে নিয়ে নানান কিছু বলবে, বাট আমাকে মানুষ গ্রহণ করবে কি না নির্ভর করবে আমার ব্যাখ্যাটা কতটা তাদের কাজে লাগতেছে, কতটা তারা বাস্তবের সাথে মিল পাচ্ছে এটার উপরে। সো আই ডোন্ট কেয়ার এই ধরনের শয়তানি কে কি করবে, কি মিথ্যা ক্যাম্পেইন করবে, আই ডোন্ট কেয়ার। এরপরেও আমি যে কেয়ার করি না সেই জন্য একটা ব্যাখ্যা দিয়েছি, মেজর ব্যাখ্যা। বাংলাদেশে জামাত ইসলাম বা শিবিরের পক্ষে ভোটটা, ইসলামিক ভোটে ইসলামিক পক্ষে ভোট দিল কেন বাংলাদেশের মানুষেরা, সেটা একটা ব্যাখ্যা দিচ্ছি। আজকে তার একটা দ্বিতীয় পর্ব দিব, ইন্টারেস্টিং। শিবিরের যে প্যানেল, এই প্যানেলে যারা যারা ছিল সবাই শিবিরের না, অন্তত ৩-৪ জন তো নয়ই, একেবারে হওয়ার কোনো সম্ভাবনা নেই। একজনের নাম হলো সর্বমিত্র, পাহাড়ি ছেলে। এবারে ডাকসু ইলেকশনে একটা অদ্ভুত এক্সপ্রেশন বই প্রকাশ করছে। আমরা পাহাড়িদেরকে চিনি, সন্তুল লার্মাদের পাহাড়ি হিসেবে। সন্তুল লার্মা কেন? ইন্দিরা গান্ধীর খায়েশ হয়েছিল যে শেখ মুজিব মারা গেছে ৭৫ সালে, এখন কি বাংলাদেশ তার বিরুদ্ধে চলে যাবে? যদি যায়, তার এত স্বাদের ৭২ সংবিধান, ৯ মাসের যুদ্ধ দিয়ে যে বাংলাদেশকে উনি পাইছিলেন, সেই বাংলাদেশ কি তার হাতছুট হয়ে যাবে? তো উনি এর কন্ট্রোলের জন্য একটা কায়দা করছিলেন। এই কায়দাটার নামই হচ্ছে পাহাড়িদেরকে ডেকে নিয়ে গিয়ে আশ্রয় দেওয়া এবং তাদেরকে অস্ত্র হাতে বাংলাদেশে ফেরত পাঠাও, যাও যুদ্ধ করো বাংলাদেশের সাথে। এটাই সন্তুল লার্মার জন্ম। এই জন্মটা ঘটেছিল আমাদের জিয়াউর রহমান পই করে তাকে বোঝানোর চেষ্টা করেছিল সন্তুল লার্মা তখন জেলে, জিয়াউর রহমান যখন ক্ষমতা নেয় তখন সন্তুল লার্মা জেলে, শেখ মুজিবের হাতে তারা জেলে গেছিল। সে তাদেরকে, জিয়াউর রহমান তাদেরকে রিলিজ করে দিয়ে বলছিল যে দেখেন, আগের সরকার, শেখ মুজিবের সরকারের সাথে আপনাদের কি বিবাদ হয়েছে, আমি তো এগুলো আঁকা পাঁচতলা কিছু জানি না, আমি তো সরকারে ছিলাম না, এটা আমার দায়িত্বও ছিল না, বাট এখন আমি সরকারে, আমি আপনাদের সাথে কথা বলে আপনাদের ক্ষোভগুলো প্রশমনের জন্য চেষ্টা করব, কাজ করব, একটু সুযোগ দেন এটার জন্য আমাকে। এই জন্য জিয়াউর রহমান তাকে জেল থেকে ছাড়া দিছিল, ছেড়ে তার সাথে কথা বলা, ডায়ালগ ওপেন করতে চাইছিল যে এটা নিয়ে কি করা যায়।
কিন্তু ততদিনে ইন্দিরা গান্ধীর প্রস্তাব চলে আসছে তাদের কাছে, ফলে তারা সহ্য হচ্ছিল না, কবে যাবে ইন্ডিয়া, এত বড় একটা খাতিরের জায়গা। তারা বলে দিচ্ছে তারা পাহাড়িদেরকে আলাদা রাষ্ট্র বানাই দেবে, আলাদা রাজ্য বানাই দেবে, আলাদা ভূমি দিয়ে দিবে। কি সাংঘাতিক! এই লোক তো ফেরানো যায় না। শান্তনু লামা কথা ভঙ্গ করে ওয়ান ফাইন মর্নিং এ দল বলের একটা অংশ নিয়ে ইন্ডিয়া চলে গেল। না, সুবিধা করতে পারেন নাই। কে নিজের ভিটামাটি ছেড়ে যেতে চায়? ফলে পাহাড়িদের খুব বড় কোনো অংশ ইন্ডিয়ার হিজরত করতে যেতে রাজি হয় নাই। তবু যারা গেছে 10%ও না টোটাল পাহাড়ি জনগোষ্ঠীর, তারা ওখানে গিয়ে সকল ট্রেনিং প্যানিং নিয়ে অস্ত্র নিয়ে ফিরে আসছে আবার। সেগুলো বাকি কথা আপনারা জানেন। ফলে তারা যখন এরকম বিট্রে করলো, তখন ইয়ের পক্ষে, জিয়া রহমানের পক্ষে আর কোনো উপায় ছিল না এটাকে যুদ্ধ হিসেবে দেখা ছাড়া। মানে যে বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র তুলে নিচ্ছে হাতে এবং বিদেশি একটা শক্তির প্ররোচনায় বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকে আক্রমণ করতেছে, তাহলে এদেরকে তো আমাদের যুদ্ধ নিয়মে আমাকে মোকাবেলা করতে হবে। এই জিনিসটা, এই জায়গাটা অনেকেই বুঝতে পারেন না যে কেন আমরা পাহাড়িদের বিরুদ্ধে গেলাম। উত্তরটা হলো যে তারা আমাদের ফোর্স করছে, কিছু করার ছিল না। প্লাস আরেকটা সমস্যা ছিল, তৎকালে এই পাহাড়ি এলাকাটাতে বাঙালি খুবই কম বসবাস করত। ফলে এখন যদি আর্মি ওখানে গিয়ে সর্বমতে বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশ দখল রাখতে চাইবে, তাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। ফলে আর্মির আনাগোনা ওই বর্ডারে বাড়াতে হয়েছিল আমাদেরকে। এখন এটাতে প্রবলেম হলো যে আপনি যদি পাহাড়ি এলাকায় গিয়ে পাহাড়িদের বিরুদ্ধে লড়াই করতে হয় আপনাকে, তাহলে এটা অ্যাপিয়ার হওয়ার কথা যে আপনারাই উল্টা পাহাড়ি এলাকায় গিয়ে সমস্যা তৈরি করছে। এটা কোন অ্যাপিয়ার হয়েছে? এটা যাতে না হয়, যেন যুদ্ধের কৌশলে যাদের বিরুদ্ধে আমরা লড়তেছি তারা ডিক্লেয়ার করছে যে তারা আমাদের এনিমি, কারণ তারা বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র ধরছে, ঠিক যেমন কাদের সিদ্দিকী করছে। সো তাদের বিরুদ্ধে জিয়া রহমান যে প্রোগ্রামটা নেয় সেটা হলো পাহাড়ি এলাকায় বাঙালি ঢোকানো। কিছু করার ছিল না, নাহলে এটাকে দেখতে লাগবে যে পাহাড়ি ভার্সেস আমাদের আর্মির সাথে একটা যুদ্ধ হচ্ছে, সিভিলিয়ানদের সাথে আর্মি। এটা মানুষ খারাপ চোখে দেখবে, ইন্টারন্যাশনালি খারাপ চোখে দেখা হবে। ফলে আমরা এই ব্যবস্থাটা করছিলাম, সো দ্যাট আমরা দেখাতে পারি এটা বাঙালি পাহাড়ির মধ্যে লড়াই চলছে, আর্মি গেছে এটাকে মধ্যস্থতা করতে। এটা ছিল পিছনের কারি। এক কথা বলতে গেলে আমরা জিনিসটাকে একটা যুদ্ধের ময়দানের যে কৌশল, সেই জায়গা থেকে দেখতে গেছিলাম। ফলে এখান থেকে জানেন আপনারা বহু ধরনের চেঞ্জ হয়েছিল ওই এলাকায়, আমাদের ভৌগোলিক ভাবে বহুত কিছু চেঞ্জ হয়ে গেছিল। সেই ঘা এখন আমরা বয়ে চলতেছে। শান্তনু লামা তারপর থেকে আক্কেল হয়েছে যখন, তখন ফেরত আসছে 97 সালে। হাসিনা ক্ষমতায় আসার পরে দাম করে দিচ্ছে তারা বাংলাদেশের কান্দে। ইন্ডিয়ান স্বভাব, ইন্ডিয়ানের প্রয়োজনটা মিটে গেছে। ঠিক যেমন কাদের সিদ্দিকীকে তারা দাম করে দিয়েছিল, পরে আবার বাংলাদেশের কান্দে। সো পাহাড়ি দেখে তারা দাম করে দিচ্ছে। এখন কি হয়েছে? এখন তারা না ঘরকার না ঘাটকা আছে, এগুলো বাদ দিল, এগুলো তো খারাপ কথা। তাহলে এর সাথে ডাকসুন সম্পর্কে কি আপনারা অনেকেই খেয়াল করে দেখেন নাই, বিপিজিএস এদের বাড়ি কোথায়, কোন ডিস্ট্রিক্টের লোক? এই যে সর্বমিত্র, এর বাড়ি কোথায়, মানে কোন জেলার লোক? এরা সবাই রাঙামাটির মানুষ। এটা খুব অদ্ভুত লাগলো, রাঙামাটির এই বিপিজিএস, এরা কোথাও তাহলে? এই যে এরাই হলো যাদেরকে আমরা 75-এর শুরুর দিকে আমরা বাঙালিদেরকে নিয়ে গিয়ে পুনর্বাসন করছিলাম। সেই জেনারেশনের এই হলো বিপিজিএস এখন যারা হচ্ছে। তাহলে কি হলো? এটা অদ্ভুত কাহিনী না? এখান থেকে লোক আসছে, তারা আবার একসাথে একটা প্যানেল দিয়ে ইলেকশন করছে এবং ইলেকশনে জিতে গেছে। এইটার ব্যাখ্যা করবেন কি করে, এই সিগনিফিকেন্স? আমি কি ধরাতে পারছি আপনাদেরকে? ডাকসু ইলেকশন আরেকটা তাৎপর্য। এর মানে হলো যে যতই ইন্ডিয়ানরা আমাদের মধ্যে ঝগড়া লাগে দেখ না কেন, আমরা সব কিছু পার হয়ে উপরে উঠে গেছি। দেখেন ইতিমধ্যে আরেকটা বড় ঘটনা ঘটেছে মেয়েদের ফুটবল জগতে। আপনার দেখেছেন, সবাই আপন করে নিয়েছে মেয়েদের ফুটবলের একটা বড় অংশ হলো পাহাড়ি মেয়ে। শুধু তারা ইউজুয়ালি দেখা যায় যে এইসব কাজে আগায় আসে চাকমারা। 12টা বোধহয় এই ধরনের প্রজাতি বা পাহাড়ি, তাদের মধ্যে একটা যারা সবচেয়ে সংখ্যায় বেশি, যারা সবচেয়ে সুবিধাটা নেয় বাঙালিদের সাথে থাকার, সরকারি অফিসে যারা সবচেয়ে বেশি ঢুকে আছে। এখন দেখেন ওই মেয়েদের ফুটবলের তঞ্চঙ্গারাও আছে, মারমাও দুই একটা আছে।
অর্থাৎ সবাই এটা বুঝতেছে যে বাংলাদেশের সাথে মিশে থাকাটা আমার লাইফের নতুন দিশা। আরেকটা ফ্যাক্টস আপনাদেরকে জানাই দিয়ান, অনেকের আইডিয়া নাই যে আসলে এই যাদেরকে পাহাড়ি বলি এর টোটাল জনসংখ্যা কত। আপনি শুনে অবাক হবেন, আমাদের একটা উপজেলাতে জনসংখ্যা কত? সবচেয়ে নিচে হলো ধরেন 5 লাখ, উপরে বড় যদি উপজেলা হয় 16 লাখ। পাহাড়ি জনগোষ্ঠী এখন দাঁড়িয়েছে 16 লাখের নিচে, 12 থেকে 16-র মধ্যে হবে। তাহলে কি হলো? পাহাড়িরা বেসিক্যালি আমাদের একটা উপজেলা, ছোট একটা উপজেলার মতন জনসংখ্যা। আচ্ছা, পাল্টা আমরা বাঙালিরা জনসংখ্যা কত? 10:1। নো না, আসলে বলতে গেলে মানে আমরা যদি 16 কোটি ধরি, 18 কোটি ধরলাম না, তাহলে 16 কোটি বনাম 16 লাখ, এবার বুঝতে পারছেন? তাহলে আমরা ওদের কাছে একটা বিরাট বাজার, বিরাট অপরচুনিটি। ও যদি বাংলাদেশের সাথে মিশে থাকে তো ওর লাইফ সামনে আগাবে, আর আমরা ওদের কাছে এমন কিছু নিতে পারবো না। 16 লাখের কাছে নেওয়া, 16 লাখ আমাদের কাছে এমন কিছু না, দুই একটা ছোটখাটো উপজেলা এর চেয়ে বড়। আমি 3টা ডিস্ট্রিক্টকে একসাথে মিলাও যদি বললি আমি, তাই জনসংখ্যা এটা। সো সামাজিকভাবে যদি উন্নতি করতে চায়, হোল পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বেস্ট হচ্ছে যে বাঙালির সাথে মিশে যাওয়া। আমরা পরম সৌভাগ্যবান যে অ্যাটলিস্ট এই মেয়েদের ফুটবলটাকে কেন্দ্র করে দেখেন, খেয়াল করেন, কেউ কিন্তু এই যে মেয়েগুলা জিতে আসতেছে বারে বারে, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এই আমাদের এশিয়ার এই কর্নারে যত জায়গায় মেয়ে ফুটবল বলে জিতে আসতেছে, বাংলাদেশের প্রতিটা মানুষ তাদেরকে আপন করে নিচ্ছে। কেউ ওইখানে কোনো ভাগাভাগি এটা বাঙালি পাহাড়ি না, কেউ প্রশ্ন তুলতেছে না যে এই পাহাড়ি মেয়েগুলা, দেখেন মেয়ে পাহাড়ি একে তো, তার উপর মেয়ে, প্রত্যেকের ফ্যামিলির দিকে অবস্থা দেখেন, বাসায় গুলো মানে ক্যামেরাতে, মিডিয়ার ক্যামেরায় দেখানো মতন বাসা না এগুলা, অথচ আমরা তো তাদেরকে আপন করে নিচ্ছি, তারাও আমাদেরকে আপন করে নিচ্ছে। সো যত কিছু ইন্ডিয়ান ষড়যন্ত্র ছিল এগুলো পার হয়ে এই নিউ জেনারেশন একটা নতুন দিকে যাচ্ছে, এইটি হলো সিগনিফিকেন্ট। তাহলে ওভারঅল জিনিসটা হয়েছে কি, আসলে ড্রাগ সলিউশনের তাৎপর্য দিয়ে এবার বলতে চেষ্টা করেন আমরা কোথায় চলে গেছি। আমরা কি এখন এটা বরণ করে নিব, নাকি ইন্দিরা গান্ধী পরচিত যে কাহিনী বর্ডার এলাকায় কন্টিনিউয়াসলি গন্ডগোল লাগা রাখা, বিশেষ করে এই যে পাহাড়িদের মানে আমাদের সন্তুর লড়মারাজের আর একটা অংশ ইউপিডিএফ, এরা তো আরো শয়তান, এদের একটা অংশ পরিপূর্ণভাবে ইন্ডিয়ার সীমান্তে মানে সীমান্তের ওপারে বসবাস করে, যখন খেপ মারার দরকার পড়ে ইন্ডিয়ান টাকা খেয়ে বাংলাদেশে আসে, এটা গন্ডগোল, একটা না একটা গন্ডগোল লাগাই দিতে। এগুলো কি শেষ করতে হবে না আমাকে এদেরকে? আমি বলছি তার ইঙ্গিত আছে ড্রাগ সিলেকশনের ফলাফলের মধ্যে। আমরা কি এই মর্মটা বুঝবো না? এই নিউ জেনারেশন যে একটা নতুন ইঙ্গিত দিতেছে আমাদেরকে, এগুলো কি বরণ করে নিব না? আমরা কি ইন্ডিয়ানদের ষড়যন্ত্রের পাল্লাই পড়ে থাকবো আজীবন? আশা করি বাংলাদেশের মানুষ সুস্থ যারা চিন্তা করতে পারে তারা এই দিকটা ভেবে দেখবেন, এই ইঙ্গিতগুলাকে বরণ করে নেবেন। থ্যাংক ইউ।